হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে একটি সিনেমার বিষয়ে কথা বলবো, মানে সিনেমা সংক্রান্ত। সেটা কোনো সিনেমার রিভিউ নয়, কিন্তু সিনেমা সংক্রান্ত। তো আজকের বিষয়টি হলো সুপারস্টারস ভার্সেস আদার অ্যাক্টার্স। তো এই ব্যাপার নিয়ে আমাদের মধ্যে, মানে আমরা যারা সিনেমার ফ্যান, যারা আর কি সিনেমা দেখতে পছন্দ করি, বা সিনেমা জগতেও কিন্তু এটা নিয়ে অনেক সময় ডিসকাশনস হচ্ছে। আর এই ডিসকাশনের মধ্যে পে প্যারিটি নিয়েও কিন্তু অনেক কথাবার্তা হয় আজকের দিনে। পে প্যারিটি নিয়ে খুব কথাবার্তা হচ্ছে, খুব ডিসকাশনস হচ্ছে, খুব চর্চা হচ্ছে বড়ভাবে, যে হিরোরা এত স্যালারি বেশি পাচ্ছে কেন, হিরোইন বা বাকি অ্যাক্টার্সরা এত স্যালারি পাচ্ছে না কেন, তারা ডিজার্ভ করে না কেন। এই নিয়ে অনেকের মধ্যে নিশ্চয়ই অনেক দিন ধরে চর্চা চর্চা চলছে, অনেক বছর ধরেই। তো যাই হোক, আমি আমার মতন করে আর কি ব্যাপারটা এক্সপ্লেন করার এখানে চেষ্টা করব। তো প্রথমে বলে দিই যে সুপারস্টার কোন অভিনেতাদের বা কোন অভিনেত্রীর উপরে অ্যাপ্লিকেবল হয়। এমন অভিনেতা বা অভিনেত্রী যার কাঁধে আর কি বক্স অফিস সাকসেসটা আর কি ডিপেন্ড করে। মানে তাদের নাম এত ভারী হবে যে তাদের নাম শুনলেই দর্শক কিন্তু সিনেমা হলে চট করে ছুটে চলে যাবে সিনেমা দেখতে। মানে তাদের নামের জন্য আর কি সিনেমা হিট হচ্ছে, এমনটা যেন হয়। যদি তারা আর কি স্টার বা সুপারস্টার আপনাকে যদি একটা 100 কোটি সাকসেসফুল যদি ছবি না দিতে পারে, তাহলে কিন্তু সে কোনো স্টার ফার নয়। তো তার বা একটা মামুলি সাপোর্টিং ক্যারেক্টার অ্যাক্টরের মধ্যে কোনো তফাৎ নেই। এটা কিন্তু চরম সত্য। তবে একটা সময় ছিল বলিউডে বিশেষ করে, আর বাংলা সিনেমাতেও নিশ্চয়ই অন্যান্য আর কি ইন্ডাস্ট্রিতেও এই সময়টা নিশ্চয়ই ছিল, যখন হিরোর থেকে হিরোইন্সরা বা তখনকার আর কি যারা লিড ভিলেন যারা হতেন, লিড ভিলেনাস চরিত্র যারা প্লে করতেন, বা যারা আর কি ক্যারেক্টার রোলস প্লে করতেন, তারা হিরোর থেকে বেশি স্যালারি চার্জ করতেন। 1930 দশকের আর কি একটা লেডি অ্যাক্ট্রেস আপনারা সবাই জানেনই, দেবিকা রানী, যাকে বলা হয় ফার্স্ট লেডি অফ ইন্ডিয়ান সিনেমা। ওনার কিন্তু আগে খুব বড় নাম, খুব বড় দাপট ছিল যখন উনি কাজ করতেন। অবশ্য ওনার প্রথম হাজবেন্ড হিমাংশু রায়, তিনিও একজন খুব সাকসেসফুল প্রডিউসার কাম সিনেমার আর কি অ্যাক্টর ছিলেন। তো সেই দেবিকা রানীর কিন্তু খুব মানে ভালো স্যালারি ছিল, আর ওনার কিন্তু খুব ভালো আর কি দাপট ছিল, ইনফ্লুয়েন্স ছিল। এই দাপট কিন্তু আরও অনেক অ্যাক্ট্রেসের ছিল। দেবের মানে দেব আনন্দ, ওনার অপোজিটে সুরাইয়া বা কামিনী কৌশল, এদের মতন অ্যাক্ট্রেসদেরও কিন্তু ওই সময় খুব দাপট ছিল। মানে তারা দেব আনন্দের থেকে বেশি স্যালারি চার্জ করতো, বা দেব আনন্দের সঙ্গে আর কি যারা ক্যারেক্টার বা ভিলেনাস রোলস প্লে করতেন, এই যেমন প্রাণ, অশোক কুমার, তাদেরও কিন্তু স্যালারি বেশি ছিল। প্রাণ যদিও 1940 দশকে হিরো রোল প্লে করতেন, কিন্তু উনি পরে আর কি হিরো রোল করা নিজে থেকে ছেড়ে দিলেন। উনি পরের দিকে ক্যারেক্টার আর ভিলেনাস রোলসে শিফট হয়ে গেলেন, কিন্তু তারপরেও উনি কিন্তু তখনকার দিনে অনেকগুলো হিরোর থেকে বেশি স্যালারি চার্জ করেছেন। এটা কিন্তু চরম সত্য। মানে অবশ্য তখন দেব আনন্দ নতুন নতুন আর কি অভিনেতা ছিলেন ইন্ডাস্ট্রিতে, তখন উনি সবে সবে নিজের নাম তৈরি করছেন। তো এরকম আর কি আরও অনেক লিড অভিনেতার সঙ্গে হয়েছে, যে তাদের থেকে আর কি মানে যারা লিড অ্যাক্ট্রেস রয়েছে তারা বেশি স্যালারি পাচ্ছে, বা এমনকি সিনেমার যারা স্ক্রিপ্ট লিখছে তারা অবধি ওই সময় অনেকগুলো লিড হিরো বা হিরোইনের থেকে বেশি স্যালারি চার্জ করেছেন। একটা এক্সাম্পল, সলিম জাভেদ। তারা যাই স্ক্রিপ্ট লিখতো, সেই স্ক্রিপ্টে যখনই কোনো সিনেমা হয়েছে, বক্স অফিসে ট্রিমেন্ডাস রেকর্ড করেছে, বক্স অফিসে আর কি ট্রিমেন্ডাস সাকসেস পেয়েছে। তার হাজারটা এক্সাম্পল রয়েছে। আর তাদের স্ক্রিপ্টের জন্য আমরা আর কি মানে বলিউড একটা অ্যাংরি ইয়াং ম্যান আমরা পেয়েছি অমিতাভ বচ্চনের রূপে। কেননা অমিতাভ বচ্চনের ক্যারিয়ারটা কিন্তু তৈরি হয়েছে সলিম জাভেদের স্ক্রিপ্টসের জন্য। তো অমিতাভ বচ্চন আর কি শুরুর দিকে অতটা স্যালারি চার্জ করতেন না যতটা ওই সময় সলিম জাভেদ ওনারা স্যালারি চার্জ করতেন। কিন্তু যত মানে এই হিরো নিয়ে ক্রেজ ব্যাপারটা এখন কোথা থেকে শুরু হলো? শুরু তো মেনলি হয়েছে আমাদের ইন্ডিয়ার প্রথম সুপারস্টার রাজেশ খান্নাকে নিয়ে। এর আগেও কিন্তু অনেক সাকসেসফুল হিরোজ কিন্তু ছিল আমাদের ইন্ডিয়ান সিনেমাতে, মানে বলিউডের, যেমন দিলীপ কুমার, রাজেন্দ্র কুমার, ধর্মেন্দ্র, দেব আনন্দ বলেইছি,
তো এরকম আরও অনেক লিড অ্যাক্ট্রেসের নাম রয়েছে। কিন্তু রাজেশ খান্না উনি তো মানে একটা ট্রিমেন্ডাস ক্রেজ উনি এনজয় করেছিলেন। মানে আরাধনার পর থেকে রাজেশ খান্না যে ট্রিমেন্ডাস ক্রেজটা পেয়েছিলেন, যে ওনার নাম শুনেই সব মেয়েরা, বিশেষ করে সব মেয়েরা একদম পাগল হয়ে যেত। আর রাজেশ খান্না সিনেমাতে আছে মানে একদম ছুটে দেখতেই হবে এই সিনেমাটা। রাজেশ খান্নার, শুধু রাজেশ খান্নার নামটার জন্য আর কি লোকেরা এত বড় লাইন লাগিয়ে দিয়েছিল। মানে লোকেদের কাছে কিছু ম্যাটারই করতো না যে সিনেমায় ভিলেনকে বা সিনেমা স্ক্রিপ্ট কে লিখেছে, ডিরেক্ট কে করেছে, লোকেরা অত দেখতোই না। লোকেরা শুধু রাজেশ খান্নার নাম শুনে সিনেমা তখন ছুটে ছুটে দেখতে যেত। তার মানে এই না যে ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটার্সের কাজের কোনো মাহাত্ম্য নেই। অবশ্যই তাদের কাজের মাহাত্ম্য রয়েছে, তাদের কাজের ডেফিনেটলি মাহাত্ম্য রয়েছে। না নাহলে সলিম জাভেদ যাওয়ার পরে, সলিম জাভেদ যখন ওরা অপারেট করা বন্ধ করে দিলেন, তখনকার সময় মানে অনেক স্ক্রিপ্ট রাইটার্স এমনও এসছেন যাদের মানে সিনেমা অত বড় হিট হয়নি, আর তাদের সিনেমায় কাজ করে রাজেশ খান্না সেই লেভেলের আর কি সাকসেস পাননি যতটা আগে উনি একটা সময় পেয়েছিলেন। মানে এমনটাও বলা হয় যে রাজেশ খান্না যখন বাঙালি ফিল্ম মেকার্সের সঙ্গে কাজ করতেন উনি খুব বড় আর কি সাকসেস পেতেন, কিন্তু পর থেকে আর কি সেই সাকসেসটা রাজেশ খান্না পাননি। বা অমিতাভ বচ্চন 1970s যে উনি অ্যাংরি ইয়াং ম্যান হিসেবে এমার্জ করেছিলেন, সেটা কিন্তু সলিম জাভেদের মতন স্ক্রিপ্ট রাইটার্সদের জন্যই করেছেন। তারপরে যখন স্ক্রিপ্ট রাইটার তারপরে যখন মানে এরা আর কি ছেড়ে দিলেন স্ক্রিপ্ট লেখা, তারপর থেকে অমিতাভ বচ্চনও কিন্তু সেই লেভেলের আর কি সাকসেস পাননি। তো দাম কিন্তু সবারই রয়েছে। একটা সিনেমা যখন তৈরি হচ্ছে তখন শুধু হিরো নয়, হিরোইনও রয়েছে, ক্যারেক্টার অ্যাক্টার্স রয়েছে, ভিলেন্স রয়েছে, সবারই দাম রয়েছে। এমনকি যারা আর কি ক্যামেরার পিছনে রয়েছেন, ডিরেক্টর বা আদার ক্রিউ মেম্বার্স, এডিটর, সিনেমাটোগ্রাফার, সবারই কিন্তু দাম রয়েছে। তবে বিজনেস হচ্ছে এমন একটা ইস্যু, বিজনেস অ্যাসপেক্ট এমন একটা ইস্যু যেটা দিয়ে আর কি এই প্যারিটি ব্যাপারটা উঠে আসছে, পে প্যারিটি। তো আজকের দিনে লিড হিরো যতটা স্যালারি চার্জ করেন, লিড হিরোইনরা কিন্তু অতটা স্যালারি পান না। আজকের দিনে একটা লিড হিরোইন যদি 20-25 কোটি টাকা পেয়ে যান, তাহলে উনি কিন্তু অনেক বড় আর কি সুপারস্টার। আজকের দিনে যে কোনো লিড হিরোইনকে কিন্তু 20-25 কোটি টাকা দেওয়া হয় না। এত টাকা কৃতি স্যানন পান না, এত টাকা পূজা হেগড়েও পান না। তবে করিনা কাপুর খান, আলিয়া ভট্ট, ক্যাটরিনা কাইফ তারা ডেফিনেটলি 20 কোটির মতন স্যালারি তারা চার্জ করেন। এমনকি প্রিয়াঙ্কা চোপড়াও চার্জ করেন, কেননা তারা কিন্তু ডেফিনেটলি সুপারস্টার পজিশনটা এনজয় করছেন, মানে লেডি সুপারস্টার্স আজকের দিনে তারা। একটা টাইমে শ্রীদেবীর কিন্তু অনেক দাপট ছিল, শ্রীদেবীরই কিন্তু প্রচুর দাপট ছিল, কিন্তু তাও শ্রীদেবীর অপোজিটে আর কি যারা সাকসেসফুল হিরো ছিলেন তারা কিন্তু শ্রীদেবীর থেকে বেশি স্যালারি পেতেন। তো যাই হোক, অ্যাক্ট্রেসরা কিন্তু ওই 20-25 কোটি পেলেই তারা অনেক বড় সুপারস্টার, কিন্তু অ্যাক্ট্রেসরা যদি সুপারস্টার হয় তো আজকের দিনে 200 কোটি 250 কোটিও চার্জ করতে পারে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তলপতি বিজয়, যার পরবর্তী ছবি টেন্টেটিভলি টাইটেলড T69, তলপতি 69, যেটা আর কি আপনার ওই ডিরেক্টরটার সাথে হওয়ার কথা, নামটা ঠিক মনে পড়ছে না, নামটা এইচ বিনোদের সঙ্গে তার আর কি সিনেমাটা হওয়ার কথা। তো সেটার জন্য বিজয় 250 কোটি চার্জ করেছে স্যালারি হিসেবে, 250 কোটি, যেটা বিশাল স্যালারি। মানে কোনো প্রফিট শেয়ারও নয়, এটা প্রফিট শেয়ার না, একদম ইনিশিয়াল ডাউন পেমেন্ট, ইনিশিয়াল একদম ফুল পেমেন্ট 250 কোটি। তো আজকের দিনে সুপারস্টার্সরা 200-250 কোটি মতন চার্জ করতে পারে। বড়ে মিয়াঁ ছোটি মিয়াঁ যেটা রিসেন্টলি ফ্লপ হয়েছে, ওটার জন্য শোনা যাচ্ছে অক্ষয় কুমার নাকি 165 কোটি চার্জ করেছেন। কোনো হিরোইন বা কোনো ক্যারেক্টার অ্যাক্টর ডেফিনেটলি অত টাকা চার্জ করতে পারেন না। তো এই হিরো ক্রেজটা সে রাজেশ খান্নার থেকেই শুরু হয়েছিল। মানে লোকেদের মধ্যে তখন আর কি ওই সিনেমার হিরো এ আছে, চলো দেখতে চলে যাই, অত ক্যারেক্টার অ্যাক্টর কে আছে অত আমাদের দেখার দরকার নেই। কিন্তু তাও এমন সিনেমাও অনেক হয়েছে যেখানে আর কি ধরুন হিরোর থেকে ভিলেনের অ্যাক্টিং পারফরমেন্স বেশি ভালো হয়েছে। এটা রাজেশ খান্নার সময়তেও ছিল।
রাজেশ খান্না কিন্তু বেশিরভাগ টাইমে কিন্তু একই ধরনের রোলস প্লে করতেন, কিন্তু ওনার অপোজিটে আর কি যারা ভিলেন হতেন বা যারা ক্যারেক্টার অ্যাক্টর ছিলেন তারা কিন্তু অনেক ধরনের রোলস প্লে করে এসছেন। বা আমি কটা লিড ভিলেনদের নাম নিচ্ছি বলিউডে, তারা কিন্তু তখনকার দিনে প্রত্যেকটা লিড হিরোর থেকে অনেক বেটার অ্যাক্টার্স ছিলেন। এই ধরুন গুলশন গ্রোভার, শক্তি কাপুর, কাদের খান, আমজাদ খান বা রঞ্জিত, প্রেম চোপড়া বা অজিত খান, তারা কিন্তু ওই সময় যতগুলো আর কি লিড অ্যাক্টার্স ছিলেন তাদের থেকে অনেক হাজার গুণা ভালো অভিনেতা ছিলেন। কিন্তু তাও ওই লিড অ্যাক্টার্সদের কিন্তু নাম নিয়েই সিনেমা তৈরি হতো। ধরুন গোবিন্দা, কাদের খান আর শক্তি কাপুর, এই তিনজনের কম্বিনেশনে 90s কতগুলো আমরা সাকসেসফুল আর কি কমেডি ছবি দেখেছি। কিন্তু তাও সুপারস্টারডম, লাইমলাইট সব তো গোবিন্দাই নিয়ে গেছেন। হ্যাঁ, পর্দাতে কিন্তু কাদের খান আর শক্তি কাপুরকে দেখতে খুব ভালো লাগতো, আমরা সবাই এনজয় করতাম। কিন্তু তাও সেই হিরো বা সুপারস্টার তো ওই তকমাটা তো গোবিন্দারই ছিল, ওই তকমা কাদের খানের বা শক্তি কাপুরের ছিল না। তো আমার বলার মানে হচ্ছে কোনো অ্যাক্টরের বা কোনো অ্যাক্ট্রেসের আগে আর কি স্টার সুপারস্টার নামের এই তকমাটা দেওয়ার আগে এটা অবশ্যই দেখা উচিত যে সে কতটা বিজনেস করিয়ে দিতে পারছে। সে যদি আর কি ভালো বিজনেস না করাতে পারে, তাহলে সে অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের আগে স্টার তকমাটা লাগাটা আজকের দিনে ঠিক জুতসই নয়। তো এটা হচ্ছে ব্যাপার। ধরুন একটা সিনেমা, প্রভাস রয়েছে লিড হিরো, আপনি ডিসাইড করলেন যে না প্রভাসকে আমি নেব না, প্রভাস অনেক বেশি স্যালারি চার্জ করছে, 150 কোটি স্যালারি নিচ্ছে, কেন ওকে নেব। আপনি প্রভাসকে সরিয়ে দিয়ে রোলটা চেঞ্জ করে ধরুন তার জায়গায় জগপতি বাবুকে বসালেন, বা তার জায়গায় আপনি শেষ আদিবিকেই বসিয়ে দিলেন, সিনেমা কি ওই লেভেলের সাকসেস পাবে? সিনেমা কিন্তু ওই লেভেলের সাকসেস পাবে না। জগপতি বাবু যদিও আগে হিরো রোল করতেন, উনি আগে একটা সময় কিন্তু হিরো রোল করতেন, কিন্তু এখন উনি ভিলেনের রোল করছেন জগপতি বাবু তেলেগু সিনেমাতে। প্রভাস 150 কোটি স্যালারি কেন নিচ্ছে, অত স্যালারি কেন উনি বেশি পান, এটা নিয়ে অনেকেই কথা তুলছেন। দেখুন ব্যাপারটা হচ্ছে প্রভাস কিন্তু একটা সাকসেসের গ্যারেন্টি দেয়। সালার কিন্তু এবারে সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, তার আগে সাহো, রাধেশ্যাম আর আদিপুরুষ তিনটে কিন্তু পরপর আর কি ছবি ফ্লপ হয়েছে। তারপরেও কিন্তু সালারের মতন একটা সিনেমার জন্য প্রভাস অনেক বড় স্যালারি চার্জ করছেন, আর সালার কিন্তু একটা আজকের দিনে হিট ছবি। বা শাহরুখ খান, উনি কিন্তু এখন প্রফিট শেয়ারিং করেন। এখন যদি শাহরুখ খান একটা স্যালারি চার্জ করতে যান, অনেক প্রডিউসার্সরা কিন্তু দিতে পারবে না। তো ওই জন্য এখন শাহরুখ খান প্রফিট শেয়ারিংয়ে গেছেন। তো পাঠানের জন্য শাহরুখ খান কতটা আর কি প্রফিট শেয়ার পেয়েছেন আপনারা তো আশা করি জানেন, 200 কোটি 250 কোটির মতন প্রফিট শেয়ার পেয়েছেন শুধু পাঠানের জন্য। তো সেম শেয়ার নিশ্চয়ই জওয়ানের জন্যও পেয়েছে। বা আজকের দিনে ধরুন শাহরুখ খান, আমির খান, সলমান খান, অনেকেই চান যে এই তিনটে অভিনেতা একসঙ্গে কাজ করুন, মানে একসঙ্গে ফুল ফ্লেজেড লিড রোলসে কাজ করুন, কিন্তু আজকের দিনে সেটা সম্ভব না। কেন? বিকজ তাদের স্যালারি অনেক বেশি, তাদেরকে অ্যাফোর্ড করতে কোনো প্রডিউসার পারবে না। তারা প্রত্যেকেই অনেক সাকসেসফুল হিরোস, তাদেরকে অ্যাফোর্ড করা কোনো প্রডিউসারের পক্ষে মানে অসম্ভব আজকের দিনে। তো এই হচ্ছে ব্যাপার। তো মানে কি বলুন তো, আসল কথাটা হচ্ছে ক্যারেক্টার অ্যাক্টার্সরা ভ্যারাইটি অফ রোলস প্লে করেন, মানে ওদের আর কি রোলে প্রচুর রকম আপনি রেঞ্জেস পাবেন। সেটা আপনি ওম পুরীকে দেখে নিন, বা নাসিরুদ্দিন শাহকে দেখে নিন, বা অনুপম খেরকে দেখে নিন, তারা অনেক ধরনের রোলস আর কি প্লে করেন। সেটা ডেফিনেটলি আর কি হিরোর পক্ষে করাটা একটু মুশকিল আছে। যদিও আজকের দিনে হিরোরা চেষ্টা করছে আলাদা ধরনের আর কি রোলস প্লে করার। নাহলে একটা সময় ছিল বলিউডে, মানে বলিউড শুধু কেন, বাংলা সিনেমাতেও যারা হিরো হচ্ছে তারা খালি একই ধাঁচে রোল প্লে করে যাচ্ছে, একই স্টাইল, একই কায়দা, মানে ওই কায়দা নিয়ে আর কি পর সিনেমা করে যাচ্ছেন, আর এই কায়দা নিয়ে পর সিনেমা হিট হয়ে যাচ্ছে। কিন্তু ক্যারেক্টার অ্যাক্টার্সদের অলওয়েজ আপনারা একটু আলাদা রঙে দেখবেন, কেননা তারা সেই লেভেলের অ্যাক্টার্স, তারা কিন্তু অ্যাক্টিংটা খুব ভালো জানে।
কিন্তু লিড হিরোজরা ওদের মতন অত ভালো অ্যাক্টার্স না। আপনি বাংলা সিনেমার এবার উদাহরণ দিই, উত্তম কুমার। উত্তম কুমারের থেকে কিন্তু সুচিত্রা সেন বা তখনকার দিনে যারা আর কি ক্যারেক্টার অ্যাক্ট্রেস ছিলেন তারা কিন্তু স্যালারি বেশি চার্জ করতেন। উত্তম কুমার বিশেষ করে শুরুর দিকে বলছি, তো তখন সুচিত্রা সেন ওনার থেকে কিন্তু বেশি স্যালারি চার্জ করতেন, বা বাকি যারা ক্যারেক্টার অ্যাক্ট্রেস তারা বেশি স্যালারি চার্জ করতেন। কিন্তু কিন্তু যেটা বললাম, রাজেশ খান্নার আর কি সুপারস্টার হওয়ার পর থেকে ডাইনামিক্সটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল। তো এখনকার দিনে আর কি হিরোইনরা অতটা পেমেন্ট পান না, এখনকার দিনে ক্যারেক্টার অ্যাক্ট্রেসরাও সেই পেমেন্টটা পান না। সেই পেমেন্ট আজকের দিনে শুধু হিরো এনজয় করেন। তো স্টার সুপারস্টার এই তকমাগুলো ম্যাটার করছে আর কি বিজনেস প্রসপেক্টের উপরে। আর দেখুন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সিনেমা কিন্তু সব থেকে বড়, মানে সিনেমা ইজ দ্য বিগেস্ট ফর্ম অফ কমার্শিয়াল সাকসেস। সরি, কি যেন একটা উক্তিটা ছিল, সিনেমা ইজ দ্য বিগেস্ট ফর্ম অফ আর কি কমার্শিয়াল আর্ট। সিনেমা ইজ দ্য বিগেস্ট ফর্ম অফ কমার্শিয়াল আর্ট, এটা ছিল উক্তি। সত্যজিৎ রায়ের কিন্তু উক্তি ছিল, সিনেমা ইজ দ্য বিগেস্ট ফর্ম অফ কমার্শিয়াল আর্ট। তার মানে সিনেমা আর কি আর্ট যতটা ইম্পর্টেন্ট, ততটা ইম্পর্টেন্ট কিন্তু এটার বিজনেস প্রসপেক্টিভও। কেন সিনেমা লাখ লাখ কোটি কোটি টাকা ছাড়া কিন্তু কখনো তৈরি হয় না। আপনাকে যদি একটা ফিচার, একটা আর্ট ফিল্মও যদি বানাতে হয়, তার জন্য কিন্তু আপনাকে অন্তত লাখ লাখ টাকা খরচা করতে হবে। আর সেই সিনেমা যদি প্রফিট করে তবেই আপনি পরে সিনেমাটা বানাতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এখন আপনি ধরুন যে লিড অ্যাক্টরসগুলোকে সবাইকে সরিয়ে দিলেন, তাদেরকে স্যালারি দেওয়া বন্ধ করে দিলেন, তাদেরকে উড়িয়ে দিলেন, তাদের জায়গায় যত রাজ্যের ক্যারেক্টার অ্যাক্টর সবাইকে লিড রোলে কাস্ট করা আপনি চালু করে দিলেন। ধরুন আজকের দিনে নওয়াজুদ্দিন সিদ্দিকী, উনি আজকের দিনে অনেক রোম্যান্টিক রোলস করার উনি ট্রাই করছেন, তো সেই ছবিগুলো কি হিট হয়েছে? সেই ছবিগুলো কিন্তু হিট হয়নি। বা ইরফান খানের লিড রোলে করা কটা ছবি হিট হয়েছে? বেশি কিন্তু ছবি হিট হয়নি। আর যেগুলো হিট হয়েছে সেগুলো কতটুকুন হিট হয়েছে? সেগুলো কি 100 কোটি গ্রস করা হিট? একটাও 100 কোটি গ্রস করা কিন্তু হিট নয়। তো ব্যাপারটা হচ্ছে প্রডিউসার্সরা কিন্তু অনেক পয়সা লাগায় একটা সিনেমার পিছনে, সেই পয়সা তাকে রিটার্ন পেতে হবে, সিনেমাটা প্রফিট করতে হবে, তবেই তিনি আর কি পরবর্তী সিনেমাটা বানাতে পারবেন। এখন যদি ক্যারেক্টার অ্যাক্টার্সগুলোকে লিড রোলস দেওয়া শুরু করা হয়, সেটা কাজ করবে না। আর আজকের দিনে আমরা দেখেছি যে অনেক আর কি এমন অ্যাক্ট্রেস যারা আগে খুব সাকসেসফুলি আর কি লিড চরিত্র প্লে করতেন, তারা আজকের দিনে আর কি ভিলেন হচ্ছেন, বা আজকের দিনে তারা সেই স্টার তকমাটা সেভাবে আর কি স্ট্যাটাসটা এনজয় করতে পারছেন না। যেমন সাইফ আলি খান, ইমরান হাশমি বা ববি দেওল। সাইফ আলি খান বিশেষ করে, একটা সময় ছিল যেমন সাইফ আলি খান কিন্তু সোলো সাকসেস দিচ্ছিলেন। 2004-এ হাম তুম ছিল সাইফ আলি খানের কিন্তু ফার্স্ট সোলো সাকসেস। তারপরেও উনি কটা সোলো সাকসেস ডেফিনেটলি দিয়েছেন, কিন্তু রেস 2-এর পর থেকে সাইফ আলি খানের সোলো সাকসেস বলতে কোন ছবিটা রয়েছে? ওর কিন্তু বলিউডে সোলো সাকসেস বলতে আর কোনো ছবি কিন্তু নেই। সবই ছবি সাইফ আলি খানের তখন ফ্লপ হচ্ছে, মানে ওনার সোলো ফিল্ম তারপর থেকে সবই ফ্লপ। আর এখন আপনারা দেখছেন সাইফ আলি খান কিন্তু সেভাবে আর লিড রোলস পাচ্ছেন না। হ্যাঁ, রিসেন্টলি বিক্রম বেদাতেও সাইফ আলি খান কাজ করেছেন, কিন্তু ওখানেও কিন্তু আসল রোলটা ঋত্বিক রোশনের ছিল। আর ঋত্বিক রোশন সাইফ আলি খানের থেকে অনেক বেশি স্যালারি চার্জ করেছিলেন, আপনারা দেখে নিন সেটা। বা আদি পুরুষে প্রভাসের অপোজিটে সাইফ আলি খানই ভিলেন হচ্ছিলেন, তো সাইফ আলি খান সেখানে মাত্র 12 কোটি পেয়েছে, প্রভাস সেখানে 150 কোটি পাচ্ছে। বা তানাজি তো অজয় দেবগানের উল্টো দিকে উনি ভিলেন হয়েছেন। তো সাইফ আলি খান হয় ভিলেন নাহলে সাপোর্টিং রোলস প্লে করছেন। ওই একই দশা ববি দেওলেরও, যেহেতু তারা লিড হিরো হিসেবে অতটা আর কি সাকসেসফুল হতে পারেননি। বা ইমরান হাশমি, উনি একটা টাইমে সাকসেসফুল ছিলেন, পরের দিক থেকে আর উনি সেই সাকসেসটা রিপিট করতে পারেননি। তো আর কি স্টার সুপারস্টার তকমাটা এটা কিন্তু হিরোরাই এনজয় করে। কেন হিরো হিসেবে এমন অভিনেতাকেই নেওয়া হয়, বিশেষ করে এমন অভিনেতা বা অভিনেত্রীকে নেওয়া হয় যাদের কাঁধে আর কি বক্স অফিস সাকসেসটা একটা গ্যারেন্টি আছে, মানে যাদের কাঁধে আর কি সিনেমাটা চালালে বক্স অফিস সাকসেসের গ্যারেন্টি আছে।
তো বলিউডে আর কি আস্তে আস্তে ওই সময় থেকে মানে মানে রাজেশ খান্নার আসার পর থেকে বা 1990 দশক থেকে দেখবেন স্ক্রিপ্ট রাইটার্সরা আর সেই লেভেলের রেমিনারেশন পায়নি, সে লেভেলের দাম পায়নি, যেটা একটা সময় সলিম জাভেদ পেয়েছিলেন। তখনকার দিন থেকে শুধু হিরোরাই বেশি করে আর কি স্যালারি চার্জ করছেন। তো এখনকার দিনে এমন হয়ে গেছে যে মানে হিরো যদি আমরা সাকসেসফুল একটা হিরোকে যদি কাস্ট করি তাহলে আমার সিনেমা খারাপ হোক, স্ক্রিপ্ট খারাপ হলেও চলে যাবে, কিন্তু তাও স্ক্রিপ্ট কতটা খারাপ হবে তারও একটা লিমিট আছে। আর সেটা রিসেন্ট এক্সাম্পল হচ্ছে গুন্টুর কারম। গুন্টুর কারম গুন্টুর কারম কিন্তু ফ্লপ হয়েছে, আপনারা সবাই জানেন। মহেশ বাবু অনেক বড় সুপারস্টার এই তেলেগু সিনেমার, তো এই ছবিটার যতটুকুনি মানে আর্নিং হয়েছে ওটা মহেশ বাবুর জন্যই হয়েছে, নাহলে কিন্তু মানে সিনেমার সেই আর্নিংটাও হতো না। মহেশ বাবুর জায়গায় যদি আপনি তেজা সজ্জাকে কাস্ট করতেন, তেজা সজ্জা যে মানে রিসেন্টলি হনুমান ছবিটা করে আর কি উনি নাম করেছেন, যদি উনি গুন্টুর কারমে থাকতেন মনে হচ্ছে ছবিটা হিট, ছবিটা অতটাও কালেকশন করতো যে মিনিমাম কালেকশন গুন্টুর কারম করেছিল সেটা মহেশ বাবুর স্টারডমের জন্য। বা তামিল ছবি বিস্ট, বিস্ট যে আর কি প্রফিটটা আর কি তুলেছে কোনো মতে, সেটা কিন্তু বিজয় স্টারডমের জন্যই তুলেছিল। বিজয়ের জায়গায় যদি অন্য কোনো অ্যাক্টরকে আপনারা যদি বিস্টে কাস্ট করতেন, ডেফিনেটলি বিস্ট মানে কোনো সাকসেসই পেতো না, ওটা একদম ডাহা ফ্লপ হতো। তো যাই হোক, তো যখনই বিজনেসের মামলায় বা টাকা পয়সার মামলায় আর কি ব্যাপারটা আসছে, তখন কিন্তু আমরা এই পে প্যারিটি বা এই জিনিসটা দেখতে পাচ্ছি, কিন্তু বিজনেস একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আর একটা খুবই ট্রিকি অ্যাসপেক্টও। আর সেখানে আর কি আমাদেরকে প্রোস অ্যান্ড কনস দেখেই আর কি পয়সা ঢালতে হয়, মানে যে কোনো প্রডিউসারকে আর কি এটা থেকেই পয়সা ঢালতে হবে যে কার নামের পিছনে আর কি ওজনটা বেশি, কার নাম পড়লে লোকেরা বেশি করে ছুটে আসবে সিনেমা দেখতে। তো এটা কিন্তু আজকের দিনে অনেক ম্যাটার করে। তো ওই অনুযায়ী আর কি ডিপেন্ড করে যে কে আজকের দিনে স্টার আর কে স্টার নয়। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আর কি স্টার আর ক্যারেক্টার অ্যাক্ট্রেসের মধ্যে তফাৎটা কী। তো যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো ডেফিনেটলি এটিকে লাইক করে দেবেন, বেশি বেশি করে আর কি শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।